নির্বাচনের 4 মাস পরে জামাতের নেতা যদি এই কথা বলেন বা সংসদের বিরোধী দলের নেতা যদি এই কথা বলেন, তাহলে তো নির্বাচনের ফলাফল নির্বাচনী প্রশ্নবিদ্ধ হয়। শেখ হাসিনা সবচেয়ে বেশি খুশি হবে। উনি বললেন তারা জিততেন, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এই কথা তো শেখ হাসিনাও বলতো। যখন ইলেকশনে তিনি হারতেন বলতেন যে আমি সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি নানান কথা বলতেন যে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, যে আমি নাই, স্বৈরাচার নাই, দেখো এখনো নির্বাচন ব্যবস্থা কিভাবে এখনো শ্যাটার্ড হয়, কিভাবে এটা এখন পর্যন্ত কার্যক্রম, এখানে এখনো ম্যানিপুলেশন হয়। এ কথা তো আওয়ামী লীগের কথা। আওয়ামী লীগের মুখে আমি কেন কথা তুলে দেব? আওয়ামী লীগের হাতে আমি কেন, ফ্যাসিবাদের হাতে, ফ্যাসিস্টের হাতে কেন আমি অস্ত্রটা তুলে দেব? সারা পৃথিবী বলছে একটা ভালো নির্বাচন হয়েছে, অথচ সেই নির্বাচন, এই সমালোচনাটা এই ধরনের মাঠের মেঠো সমালোচনা আমি বলতে চাই না, আমি বলবো আত্মঘাতী সমালোচনা করেছেন জামাতের নেতা। এটা গণতন্ত্রের জন্য, আমাদের নির্বাচনের জন্য যারা আপনারা ভোট দিয়েছেন, আপনাদের সবার বিরুদ্ধে এই স্টেটমেন্টে গেছে। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একেবারেই ভালো জিনিস নয়। এটা একটা মন্দ উদাহরণ হয়ে দাঁড়ালো। আমি যদি বলি জামাত যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন ইতিপূর্বে, তাদের যে ভোটের পার্সেন্টেজ ছিল, তারা বিএনপির সমর্থন নিয়ে যতগুলো আসন পেয়েছিলেন, রাতারাতি 12-14 বছর এত নিপীড়ন নির্যাতনের মধ্যে তাদের সরকার গঠন করার মতন অবস্থা তৈরি হয়ে গেল। এদেশে মানুষের মনোজগৎ পরিবর্তন হয়ে গেল। অবাক কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে অভিযোগটা তুললেন, এই অভিযোগটা 4 মাস পর এখন তুলে আপনি গণতন্ত্রকে শক্তিশালী করলেন আপনারা, না গণতন্ত্রকে দুর্বল করলেন আপনারা? যাই হোক, আমি আশা করব অনেক সময় মানুষের মুখ থেকে অনেক সময় অনেক কথা বেরিয়ে যায়, হয়তো এরকম একটা কিছু হবে আমি মনে করছি। গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে যে জনগণের কথা শুনতে হবে। ইউ আর হার্ড। আপনার কথা শোনা হয়েছে, আপনার কথা শোনা হয়েছে। এখানে দাঁড়িয়ে শুধু আমি কথা বলে যাব, এমপি সাহেবরা কথা বলবেন, মন্ত্রী পার্লামেন্টে কথা বলবেন, কিন্তু জনগণের কথা শোনা হবে না। এটা কোনো রাষ্ট্র ব্যবস্থা না। আমরা সেই জন্যই তো লড়াই করেছি, আপনারা সবাই লড়াই করেছেন। কি জন্য লড়াই করেছেন? যে আপনি রাষ্ট্রের কাছে প্রশ্ন তুলতে পারবেন, রাষ্ট্রকে প্রশ্ন করতে পারবেন, এবং রাষ্ট্র সেই প্রশ্ন শুনবে। আপনি নিরাপদে, নির্ভয়ে, সাহসের সাথে আপনি প্রশ্নটা তুলতে পারবেন। আপনি প্রশ্নটা তুলেছেন। এটি হচ্ছে আজকের উপলব্ধি, জুলাইয়ের যে অর্জন উপলব্ধি হচ্ছে যে আপনি সেই ব্যবস্থার মধ্যে আছেন, সেই ব্যবস্থাটা একটা পরিবর্তন এনেছেন, যেখানে আপনার কথা বলতে পারেন, আপনার কথা শোনা যায়, আপনার কথা শুনতে হয়। এটি হচ্ছে গণতন্ত্র। তো এটা আমি মনে করি যে একটা ছোট্ট উপলব্ধির মধ্যে হচ্ছে আমার এটা উপলব্ধি। আপনার এই বিষয়টি নিয়ে আমার একটু ভাবনা আছে। আমি অনেক সময় বলতাম আমরা তো আসলে সংবিধান চর্চা করি না, সীমিত সুযোগের মধ্যে আমরা সংবিধান চর্চা করি না। আপনি যে কথাগুলো বললেন, অ্যাজ এ সিটিজেন স্টিল এই স্কোপটা আছে। এখানে কয়েকজন লয়ারও আছেন। সেটা হচ্ছে যে আপনি একটা পিটিশন করতে পারেন পার্লামেন্টকে, আপনাদের প্রবলেমটা তুলে। তো কিন্তু আমেরিকার মতো আপনি শুধু পিটিশন করলে চলবে না, আপনার পিটিশনটা এখানে আবার 2 জন সংসদ সদস্যকে স্পন্সর করতে হয়। তো নিশ্চয়ই আমার মনে হয় যে 2 জন সংসদ সদস্য ন্যূনতম পাওয়া যাবে। এবং যদি এটা আপনি পিটিশন করেন এবং 2 জন সংসদ সদস্য, আক্তার তো এখানে আছে, এমনকি প্রয়োজন বোধে আমি আমার দলের সংসদ সদস্যদের কাউকে বলবো তারাও যাতে আপনার এই দাবিটি স্পন্সর, অর্থাৎ পার্লামেন্টে উত্থাপিত হয়। তো যাই হোক, এটা হচ্ছে আমি একটা প্রথম উপলব্ধির কথা বললাম যে আমরা একটা বড় মাপের অর্জন করেছি, আপনি বলেছেন, এবং আমি শুনতে বাধ্য হয়েছি, আমাকে শুনতে হবে আমাকে। ইট ইজ অ্যাচিভমেন্ট। এটি হচ্ছে জুলাইয়ের অ্যাচিভমেন্ট। রাষ্ট্রটা এখন সেই জায়গায় দাঁড়িয়েছে। রাষ্ট্রটা এখন সেই জায়গায় নাই যে আপনার কথা শোনা যাবে না, আপনি কথা বললে আমি রাগ করব, বা অথবা আপনি সংকোচ বোধ করবেন, অথবা আপনি নিরাপত্তাহীনতায় ভুগবেন। রাষ্ট্রটা কিন্তু এখন সেই জায়গায় নাই। এটা শাসক দলকে, শাসক গোষ্ঠীকেও বুঝতে হবে এখন। তো অনেক আলোচনা, মান্না ভাই আমার অত্যন্ত প্রিয় বক্তা, মান্না ভাই অনেক কথা বলেছেন। এখন তার অনেক কথা বলেই আমি বলবো না অযৌক্তিক, তার উপলব্ধির সাথে আমি তাকে শ্রদ্ধা জানাতে চাই। একটা সাম্প্রতিককালে একটা কথা উঠেছে, শেখ হাসিনা আসছেন। পত্রিকায় দেখেছি শেখ হাসিনা আসছেন। জুলাই মাস আমাদের অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি, উনি আসছেন, উনি জানান দিয়েছেন। কিভাবে?
সাংবাদিকরা জিজ্ঞেস করেন, আমি খুব অবাক হয়ে যাই, জিজ্ঞেস করেন 2 বছরের মধ্যে জিজ্ঞেস করেন, যখন টক শোতে যে জিজ্ঞেস করেন শেখ হাসিনা আসছেন কি বলবেন, বলে না কি বলবো, ওটা তো লিমিটেড, মানে 2-3 জনের মধ্যে, আমি মঞ্জু ভাই বা মান্না ভাই, আমরা 2-3 জনের মধ্যে আলোচনা করি টক শোতে। যে আজকে আপনাদের সামনে বলতে চাই, তিনি আসছেন না, আসতে পারবেন না। কেন পারবেন না? 1981 সালে তিনি স্বামী সন্তান নিয়ে প্রবাসে ছিলেন এবং সরকারের আনুকূল্য নিয়ে, তৎকালীন বিএনপি সরকার, সেই সরকারের আনুকূল্য নিয়ে, অনুমোদন নিয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন। যখন তিনি বাংলাদেশে আসেন শেখ হাসিনা, তখন শেখ হাসিনার হাতে কোনো রক্ত ছিল না। শেখ হাসিনা নিজে কোনো সংবাদপত্র বন্ধ করেনি, লেথাল উইপন ইউজ করার জন্য কোনো নির্দেশ দেননি, রক্ষী বাহিনী তিনি ক্রিয়েট করেননি, একদল তিনি বানাননি, গুম করেননি। ওই যে রক্ষী বাহিনীর লোকজন যে গুম করতে, এই কাজগুলোর সাথে উনি জড়িত ছিলেন না। ওনার বাবার প্রশাসন, ওনার বাবা জড়িত ছিলেন, শেখ মুজিবুর রহমান জড়িত ছিলেন। 21 বছর তাকে রাজনীতি করতে, এবং ওনার বাবা, মানুষ সাধারণত বাবার যে মৃত্যুর সময় বাবার যে আকাঙ্ক্ষা থাকে, কি বাবা যদি বলে আমাকে ওই জায়গায় কবর দিও, তাই তো দেই আমরা নাকি। বাবা যদি বলে এটা করো, যে একজন বাবার গল্প বলে গেলেন না, যে আমার নাম যেন থাকে, বলে তো উনি, ওনার বাবার জীবনের সর্বশেষ আকাঙ্ক্ষা ছিল তাদের দলটার নাম হবে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। উনি সেটাও রাখেন নাই। উনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশের মানুষ বাকশালকে ঘৃণা করে, ওই নামে রাজনীতি করা যাবে না। সেজন্য তিনি বাবার সর্বশেষ ইচ্ছার নামটা পর্যন্ত বাদ দিয়ে তিনি আবার বাংলাদেশ আওয়ামী লীগে ফিরে এসেছিলেন, অর্থাৎ বাবার পথে অনেক বছর তিনি ছিলেন না। তো এবং শেষবার ওনাকে বলতে যে আমাকে ক্ষমা করেন, আমাদেরকে ক্ষমা করেন, একবারের জন্য আমাদেরকে সময় সুযোগ দেন। তো মানুষ মনে করছে আচ্ছা ঠিক আছে, মানুষ মাত্রই ভুল করে, তো ঠিক আছে একবার সুযোগ দেওয়া যায়, একবার সুযোগ দিয়েছে, ভালো। এবার তো ওনার কোনো রিগ্রেট নাই, রিমোর্স নাই, ওনার অনুশোচনা নাই। উনি বলেছেন উনি কোনো অন্যায় করেননি, ভুল করেননি। উনি বলেছেন উনি ভারতে যেতে চান নাই, উনি নাকি গোপালগঞ্জে যেতে চেয়েছিলেন। গোপালগঞ্জে যাওয়ার জন্য কি এত বাক্স পেটটা বাঁধতে হয়? ঢাকা থেকে গোপালগঞ্জে, আমার বাড়ি গোপালগঞ্জ আর ঢাকার মাঝামাঝি জায়গা হচ্ছে আমার বাড়ি, এই যে মুন্সিগঞ্জে বাওয়াঘাটের কাছে আমার বাড়ি, মানে ব্রিজটা পার হলে তো মোটামুটি গোপালগঞ্জ। তো গোপালগঞ্জে যাওয়ার জন্য তো এরকম 28টা সুটকেস, বাক্স পেট্রা, হীরা জহরত, এত ডলার প্যাক আপ করতে হয় না। উনি মিথ্যা কথা বলেছেন। উনি গোপালগঞ্জ, উনি জানতেন যে ওনাকে ভারতেই যেতে হচ্ছে, পৃথিবীর কোনো দেশ ওনাকে গ্রহণ করতে সম্মত ছিল না। ওনাকে গোপালগঞ্জে না, পৃথিবীর কোনো, গোপালগঞ্জে গেল যেই জনগণ গণভবন দখল করেছিল, আমরা এরকম গণভবন, রাজপথ দখল করার বড় বড় ইতিহাসের কথা জানি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশেও সেখানকার জনগণ আপনার ওয়াল স্ট্রিট দখল করেছিল, আন্দোলনটার নাম ছিল অকুপাই ওয়াল স্ট্রিট। বাংলাদেশের জনগণ অকুপাই গণভবন দখল করার আন্দোলন, এটা পৃথিবীর একটা বিরল ঘটনা। এরকম ঘটনা সাধারণত সচরাচর 200, 400, 500 বছর, 800 বছর যে লক্ষণ সেনের কথা বলেন, এরকম ঘটনা ঘটে না। উনি জানতেন যে ওনাকে যেতে হচ্ছে, পালাতে হচ্ছে। ওনাকে যে পালাতে হবে, আমি বহু মিডিয়া, এখানে যমুনা টিভি এবং আরও অনেক টিভি আছেন, আমি বহু টকশোতে বলেছি যে তার গভর্নমেন্ট অনিবার্যভাবে কলাপস করবে, কলাপস করার দিকে এগুচ্ছে। 31শে মে আমি হবিগঞ্জে আমার পার্টির প্রোগ্রামে বলেছিলাম, সেইটা আমার ফেসবুকে এখনও আছে। আমি আমার দলের নেতাদের উদ্দেশ্যে বলেছিলাম, সেই সংগ্রামে তোমরা যদি সামিল নাও হও, অনিবার্যভাবে শেখ হাসিনা কলাপস করবে, তার সরকার কলাপস করবে। তার সরকার কলাপস করার 2 মাস 5 দিন আগে আমি কথা বলেছি। অর্থাৎ আমরা জানতাম এই সরকারের পতন অনিবার্য, এর কোনো অল্টারনেটিভ ছিল। উনি সেই জায়গায় গেছেন এবং উনিও নিজেও জানতেন। সেজন্য ওনার সমস্ত আত্মীয় স্বজন, শেখ সেলিম বলেন, এটা বলেন, ওটা বলেন, তাপস বলেন, সবাইকে তিনি আগে পাচার করে দিয়েছেন। সবাইকে তো পাচার করে দিয়েছেন তিনি। তার আত্মীয় স্বজন কেউ কিন্তু ঢাকায় ছিল না, সবাই কিন্তু 5 তারিখের আগে সব সেফ এক্সিটে চলে গেছে। কেউ লন্ডনে, কেউ সিঙ্গাপুরে, কেউ ভারতে, মোটামুটি সবাই। শুধু উনি আর শেখ রেহানা, ওই শেখ পরিবারের মধ্যে উনি আর শেখ রেহানা ছিলেন। তো শেখ রেহানা তো ফরেন ন্যাশনাল, শি ইজ এ ব্রিটিশ ন্যাশনাল। তো উনি মিথ্যা কথা বলছেন, উনি আর আসতে পারছেন না। কেন পারছেন না?
ওনার হাতে এখন রক্তের দাগ, ওনার হাতে এখন মানুষ খুনের অভিযোগ ওনার উপরে আছে। উনি বাংলাদেশকে ধ্বংস করে দিলেন, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন। সুতরাং শেখ হাসিনা অনুতপ্ত হবেন না, আর ওনাকে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের জনগণ কখনই গ্রহণ করবে না। সুতরাং এই ব্যাপারে আমরা মনে হয় নিশ্চিত থাকতে পারি। তবে শুধু নিশ্চিত থাকলেই চলবে না, আমরা যারা পক্ষের শক্তি, যারা আমরা জুলাই রচনা করেছি, আপনারা যারা জুলাই রচনা করেছেন, আপনি বলেছেন আপনাদের শরীরে আপনাদের কাপড়ে রক্তের দাগ, আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে। ফ্যাসিবাদ কিন্তু একটা প্রতীকী শব্দ। ফ্যাসিবাদ শুধুই কিন্তু আওয়ামী লীগ না, ফ্যাসিবাদ শুধুই বাকশাল না, ফ্যাসিবাদ ইজ এ সিমটম, একটা সিনড্রোম। এটার বিরুদ্ধে সবাইকে আপনাদের সজাগ এবং সক্রিয় থাকতে, সক্রিয় অবস্থানে নিতে হবে। জামাত নেতা হামিদুর রহমান আজাদ ভাই উনি চলে গেছেন, ওনার একটা বক্তব্য ছিল, উনি বলেছেন যে পরিবর্তন উনি দেখছেন না। পরিবর্তনটা তো আসলে রাতারাতি হয় না। 17 বছরের একটা প্র্যাকটিস ছিল, 17 বছরের লুটপাটের শাসন ব্যবস্থা ছিল। সেই শাসন ব্যবস্থা আপনি 4 মাসের মধ্যে পরিবর্তন করে ফেলবেন, তারপরে তো পরিবর্তন হচ্ছে। আপনারা যারা বিদ্যুৎ বিল দিতেন একটু খেয়াল করে দেখেন তো, আপনাদের বিদ্যুৎ বিলের কর্নারের মধ্যে লেখা থাকতো শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ লেখা থাকতো না? তার ছবি দিয়ে, বিদ্যুৎটা কি তার? আপনার টাকা দিয়ে আপনি বিদ্যুৎ নেন, তার ছবি দিয়ে, তার বাবার ছবি দিয়ে বলতো যে শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। এখন কি সেটা আছে? এই যে ওই যে প্র্যাকটিস, মনোজগৎ, মনস্তত্ত্ব, ওই আমলাতন্ত্র, ওই ব্যুরোক্রেসি, ওই সরকারি বিভাগের লোকজন, ওই প্রধানমন্ত্রীকে ছবি টাঙিয়ে ওরকম, মানে তারেক রহমান উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ, এরকম টাইপের একটা কিছু প্রচারণা চালিয়ে তাকে খুশি করার চেষ্টা হচ্ছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, আমাদের পার্টির প্রধান তারেক রহমান কি বললেন? এটা চলবে না, বদলাতে হবে, এগুলো চলবে না, প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। তাহলে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন দেখতে পাচ্ছেন, পরিবর্তন হবে না কেন? কিন্তু এটা আসতে হবে। 17 বছর এই দেশের ব্যুরোক্রেসি, এই দেশের বিচার বিভাগ, যেই দেশের বিচার বিভাগ এস আলমের মতো একটা চরম লুটেরা, তার দুর্নীতির তদন্ত করা যাবে না বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নির্দেশ দেয়। চিন্তা করতে পারেন যে আপিল বিভাগে পর্যন্ত ওই বজ্জাতগুলো, ওই লুটেরাদের প্রতিনিধি বজ্জাতগুলো সেখানে বসা ছিল, তারা বলে দেয় না, এটা করা যাবে না। তাহলে কোথায় ছিলাম আমরা? পুলিশ ধ্বংস করেছে, ওখানে জানোয়ার তৈরি করেছে শেখ হাসিনা বেনজিরের মতো, আর্মিতে জানোয়ার তৈরি করেছে ওই যে জিয়াউল হাসানের মতো, ওখানে খুন গুম হতো, আয়না ঘর হতো, এগুলো তো হতো। তো সুতরাং এই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনার সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগের শাসনামল। আমাদের আর্মি রিবিল্ড করতে হবে, পুলিশকে রিবিল্ড করতে হবে, সিভিল ব্যুরোক্রেসিকে রিবিল্ড করতে হবে, আমাদের পলিটিক্যাল কালচারকে রিবিল্ড করতে হবে। এই মান্না ভাই একটা উদাহরণ টানলেন, মান্না ভাই আছেন তো নাকি? হ্যাঁ, আচ্ছা, উনি বললেন জামাতের নেতা, খুব দুঃখজনক স্টেটমেন্টটা, অত্যন্ত দুঃখজনক। উনি বললেন যে তারা জিততেন, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এই কথা তো শেখ হাসিনা বলতো, যখন ইলেকশনে তিনি হারতেন বলতেন যে আমি সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, নানান কথা বলতেন যে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। তারপর আমি বলতে চাই, আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, মান্না ভাই নিজেও বলেছেন, অনেক দিন পরে আমরা আমাদের নিজেদের মধ্যে একটা রিয়েলাইজেশনের কথা, আমরা কতটা পেলাম। এই জুলাই যে আমরা মুভমেন্ট করলাম, আমরা ত্যাগ স্বীকার করলাম, রক্ত দিলাম, আমাদের মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, আমাদের ভাই তার ভাই হারিয়েছেন, ইত্যাদি অনেক ঘটনা ঘটেছে এই দেশে। সুতরাং এই অর্জনটাকে তো আমাদের কনসলিডেট করতে হবে, সংহত করতে হবে। সেই সংহত করতে হলে আমাদের কি করতে হবে? আমরা যারা জুলাইয়ের ফোর্সে যারা আছি, সেটা এখানে মঞ্চে আজকে আমি এবি পার্টির নেতৃবৃন্দ, মুজিবুর রহমান মঞ্জু ভাই, রাসুজ্জামান ফুর, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারা মোটামুটি জুলাইয়ের সকল শক্তিকে, পার্টিসিপেটরি ফোর্সেসগুলোকে এক করেছেন, ঐক্যবদ্ধ জায়গায় একটা এনেছেন, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আজকে আমাদের মধ্যে বিরোধ থাকবে, তো বিরোধ না থাকলে তো বাকশাল হয়ে যাবে। তখন আমরা একটা দলই করতে পারতাম, সবাই আমরা বিএনপি করতে পারতাম, অথবা সবাই আমরা এবি পার্টি করতে পারতাম। তা তো আমরা করছি না। তা আমাদের যার একটা অবস্থান, যার একটা লক্ষ্য আছে। সুতরাং আমাদের মধ্যে বিরোধ যাই থাকুক না কেন, যেই জায়গাতে আমরা অবস্থান করি না কেন, চূড়ান্ত পর্যায়ে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের গণতন্ত্রের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। লাস্ট আমি একটি কথা বলতে চাই, গত কয়েকদিন ধরে আমি ব্যক্তিগতভাবে ভীষণ ডিস্টার্ব। বাংলাদেশে হঠাৎ করে সাদা কাপড়ে কলেমা খচিত পতাকা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এটা একটা কনস্পিরেসি।
কয়েকদিন আগে একটা বোম ব্লাস্টের ঘটনা ঘটেছে, এই পতাকা নিয়ে মিছিলের ঘটনা ঘটেছে। এটা হচ্ছে শেখ হাসিনা আমলে জঙ্গি নাটক হতো, তারা এগুলো ক্রিয়েট করতো, তাদের অপশাসনকে পাকাপোক্ত করার জন্য সারা পৃথিবীকে দেখাতে চাইতো বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটছে। সুতরাং এই জঙ্গিবাদকে মোকাবেলা করার জন্য আমি যে ক্রস ফায়ার দিয়ে মাঝে মধ্যে যা করি, আমার সরকার লাগবে, আমাকেই তোমরা রাখো, আমাকেই তোমরা সমর্থন করো, সো দ্যাট এখানে জঙ্গিবাদ উত্থান ঘটবে। এখন উনি যে বলছেন উনি আসবেন বাংলাদেশের ইমপ্রেশনটা উনি আবার বলতে চাই, ভাই দেখো আমি নাই, এখন আবার কিন্তু জঙ্গিবাদ উকি দিচ্ছে, মারা দিচ্ছে, এই ধরনের একটা পরিস্থিতি তারা তৈরি করতে চায়। আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা দেশবিরোধী ষড়যন্ত্র, এটা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা অবহেলা করতে চায়, আন্ডারমাইন করতে চায়, যারা আমাদের সরকারকে আমাদের দেশকে চাপের মধ্যে রাখতে চায়, স্পষ্টভাবে আমি বলতে চাই এটা তাদের কনস্পিরেসি। সুতরাং এই কনস্পিরেসির ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এবি পার্টির নেতৃবৃন্দকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।